নিশি এক পা দুপা করে হাঁটতে হাঁটতে নাফিজের নিকটে চলে আসছেন এবং নাফিজের পাশে গিয়ে আস্তে করে বসে পড়লেন এবং নাফিজের হাতটা ধরে বলতে লাগলেন, কি ব্যাপার, এভাবে ভেঙে পড়লে কি হবে? তোমার কি অবস্থা হয়েছে দেখেছো? মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ বেয়ে অজোর ধারায় বৃষ্টি বয়ে যাচ্ছে। তুমি তো দেখছি কান্না করতে করতে চোখের জল সব শেষ করে দিবা। প্লিজ নাফিস, এভাবে ভেঙে পড়ো না। নিশি শুধু বকবক করেই যাচ্ছে আর নাফিস সে আকাশের দিকে চেয়ে রয়েছে। নিশি যা বলছে সেদিকে নাফিজের কোনো ভ্রুক্ষেপে নেই। কি হলো, কথা বলো না কেন? নিশির ধমকের সুরে কথা শুনে নাফিস ওর দিকে তাকালো এবং তারপর বলল, কিছু বলবেন? এতক্ষণ তো অনেক কিছুই বললাম, তোমার কানে কি যায়নি সেগুলো? নিশি, আমি মনে হয় মারা যাব। আমার না কেমন যেন লাগছে, দুনিয়াটা পুরোটাই অন্ধকার দেখতে পাচ্ছি। কি দিয়ে কি ঘটে গেল? আমি জীবনেও কখনো ভাবিনি আমার এরকম একটা দিন আসবে। ভাবিনি কখনো আমার চোখের সামনে থেকে আমার কলিজার টুকরোটা চলে যাবে আমাকে রেখে। আজকে আমার কলিজার টুকরোটা চলে গেল। এখন আমি কাকে নিয়ে বাঁচবো বলো? এখন থেকে যে কেউ আর আমাকে বাবা বলে ডাকবে না। কেউ আর বলবে না যে বাবা আমাকে একটা আম্মু এনে দাও না। কেউ আর বলবে না যে বাবা তুমি এত টেনশন করতেছো কেন, আমি তো আছি তোমার সাথে। কেউ আর বলবে না যে বাবা আমি তোমার সাথে গ্রামের বাড়িতে যাব না, ওখানে নিয়ে তুমি আমাকে রেখে চলে আসবে। আজকে দেখো আমার কলিজাটা গ্রামের বাড়িতে আসছে। এমন একটা রুম তার জন্য আবদ্ধ করা হয়েছে যে রুমের নেই কোনো জানালা, নেই কোনো দরজা, নেই কোনো এসি, নেই কোনো আলো বাতাস। রুমটার চারদিকে শুধু অন্ধকার। রুমটার ভিতরে আমার কলিজাটা একা একা শুয়ে আছে। এখন আমি কাকে নিয়ে যাব শহরে? আমার কলিজাটা যে এখন থেকে গ্রামের ওই গোরস্থানেই থাকবে। নাফিস এসব বলতেছে আর চোখ বেয়ে পানি ঝরেই যাচ্ছে। নাফিজের এইসব কথা শুনে নিশিও তার কান্নাকে ধরে রাখতে পারলেন না। নিশি কান্না করতে করতে নাফিসকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে দিল। তারপর নিশি মনে মনে চিন্তা করলো যে না, আমার ভেঙে পড়লে হবে না, আমি নাফিসকে সান্ত্বনা দেব। আমি যদি কান্না করি তাহলে নাফিস তো আরও অনেকটা ভেঙে পড়বে। তারপর নিশি নাফিজের মাথাটা ওর কোলে নিয়ে নিলেন এবং নাফিসের মাথায় হাত বোলাতে লাগলেন আর বললেন, দেখো নাফিস, মানুষ মাত্রই মরণশীল। আমরা কেউ দুনিয়াতে চিরদিন রব না, সবারই একদিন না একদিন চলে যেতেই হবে। আমি জানি না এই আনিফা মেয়েটা তোমার সম্পর্কে কেমন মেয়ে হয়। তুমি বলতেছো তোমার কলিজার টুকরা, বাট কেমন মেয়ে সেটাও জানি না। আচ্ছা যাই হোক, তোমাকে হাজারো উপদেশ দিলে কাজ হবে না, কারণ একটা মা বাবা জানে তার সন্তান হারানোর ব্যথাটা কীরকম। তুমি এই মেয়েটাকে লালিত পালিত করে বড় করে তুলেছ, হয়তো তাই তুমি ব্যথাটা অনুভব করতে পারতেছো। আজকে তোমার জায়গায় আমি হলে হয়তো মরেই যেতাম। আচ্ছা, ওসব বাদ দাও, এখন একটু বিশ্রাম নাও আমার কোলে। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। তোমার বিশ্রাম নেওয়া উচিত। প্লিজ কোনো টেনশন করবা না, আমি তো আছি তোমার সাথে। টেনশন করে নিজের কোনো ক্ষতি করো না। নিশি, আমাকে কি একটু পানি দিবা? একটু অপেক্ষা করো, আমি পানি নিয়ে আসতেছি। তারপর নিশি পানি আনতে চলে গেল। পানি নিয়ে এসে নাফিসকে পানি দিলে নাফিস পানিটা খেয়ে নিলেন। তারপর নাফিস একটু বসা থেকে উঠতে গেলেন, কিন্তু কেমন যেন মাথা ঘুরে পড়ে যেতে চাচ্ছে। নিশি নাফিসকে পেছন থেকে জড়িয়ে ধরলেন এবং বললেন, তুমি কোথায় যাচ্ছ? আমাকে একটু আমার বিশেষ রুমে নিয়ে যাবা? আজকে আমরা ওখানেই থাকবো। আমার ভালো লাগছে না, মনটা ছটফট করতেছে। ওখানে গেলে হয়তো একটু ভালো লাগতে পারে, কিন্তু তোমার রুমে তো অন্য কারো নাকি ঢোকা নিষেধ। তাহলে আমি, সমস্যা নেই, আজ থেকে ওটা তোমার ওই রুম। ওই রুমের সব কিছু এখন থেকে তোমার, সব কিছু ধরার প্রবেশের অনুমতি আছে তোমার জন্য। নিশি, আমার মাথা ঘুরতেছে, প্লিজ একটু নিয়ে চলো। ঠিক আছে চলো। তারপর নিশি নাফিসকে ধরে ওর বিশেষ রুমের দিকে নিয়ে গেল। রুমের দরজার সামনে দাঁড়ালে নিশির বুকটা কেমন যেন কেঁপে কেঁপে উঠতেছে, কারণ এই রুমে আজ তৃতীয় ব্যক্তি হিসেবে নিশি প্রবেশ করবে। তাই একদিকে খুশি লাগতেছে, আবার অপরদিকে বুকের মাঝে কেঁপে কেঁপে উঠতেছে। নাফিস দেখলেন যে নিশি দরজাটা খুলতেছে না। দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যেন ভাবতেছে। তারপর নাফিস নিশিকে বললেন, কি ভাবতেছো? দরজাটা একটু খোলো, আমার কিন্তু প্রচণ্ড খারাপ লাগতেছে। ঠিক আছে, খুলতেছি। তারপর নিশি ওর কাঁপা কাঁপা হাতে দরজার তালার চাবিটা নিয়ে তালাটা খুললেন। তারপর দরজাটা খুলে রুমের দিকে তাকিয়ে চমকে গেলেন। রুমের পাশে একটা কাচের উপর লেখা রয়েছে, স্বাগত মায়াবতী। রুমের চারদিকে ফুলের পিক দিয়ে সাজানো, বিভিন্ন রকমের ফুল। রুমের একটা পাশে বড় করে আনিফার একটা ছবি টানানো রয়েছে। নাফিজের কোলে আনিফা, সে একটা ফটো। নিশি রুমের যেদিকে তাকাচ্ছে তা দেখি চমকে যাচ্ছে। রুমটা এত সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, তা কেউ না দেখলে হয়তো বিশ্বাস করবে না। নাফিজ লক্ষ্য করলেন যে নিশি খুব মনোযোগ সহকারে রুমটা দেখতেছে। নাফিজের চোখটা আনিফার ছবির উপরে পড়লে সে হাও মাও করে বাচ্চাদের মতো কান্না করে দেয়। নিশির কানে কান্নার শব্দ ভেসে আসলে নিশি নাফিজকে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তারপর নিশি নাফিজের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন এবং কিছুক্ষণ পরে নাফিজ ঘুমিয়ে পড়েন। নাফিজ ঘুমিয়ে পড়লে নিশি সমস্ত রুমটা ঘুরে ফিরে দেখতে লাগলেন।
যেখানেই চোখ যাচ্ছে তা দেখিয়ে নিশি চমকে উঠতেছে। নিশির চোখটা চলে গেল নাফিজের টেবিলের উপর। নিশি দেখলেন যে টেবিলের উপর একটা ডায়েরি এবং পাশে কয়েকটা কলম রয়েছে। নিশি গিয়ে টেবিলের উপর থেকে ডায়েরিটা নিয়ে একটা চেয়ার টেনে বসলেন আর ভাবতে লাগলেন, কারো ডায়েরি কি পড়া ঠিক হবে? মনে হয় না পড়া ঠিক হবে। ধ্যাত, যা মনে হয় তাই হোক, আমার পড়ার দরকার, আমি পড়ব, এতে যা হবার হবে। তারপর নিশি ডায়েরিটা খুলে চমকে উঠলেন, কারণ ডায়েরির প্রথম পাতায় লাল নীল গোলাপি রং দিয়ে লেখা রয়েছে সুপ্রভাত মায়াবতী। নিশি লেখাটা দেখে একটু চমকে গেলেন এবং একটা মুচকি হাসি দিলেন। তারপর দ্বিতীয় পৃষ্ঠাটা উঠালো, আবারও চমকে গেলেন, কারণ দ্বিতীয় পৃষ্ঠায় বিভিন্ন কালি দিয়ে লেখা রয়েছে ডায়েরির জগতে আপনাকে স্বাগতম। কি, আমাকে ডায়েরির জগতে স্বাগতম জানাচ্ছে? হা হা, দেখি তো। স্বাগতম যেহেতু জানাইছে তাহলে আমার তো প্রবেশ করতেই হবে। তারপর নিশি ডায়েরির একটা পৃষ্ঠা উল্টালো। 3 নং পৃষ্ঠায় লেখা রয়েছে, প্রিয় মায়াবতী, জীবনে কোনো দিন কখনো কারোর জন্য কোনো ডায়েরি লিখিনি। আজই আমার প্রথম ডায়েরি লেখা, শুধু তোমারই জন্য। জানি না কী দিয়ে লেখাটা শুরু করব। মনে যেটা আসে সেখান থেকে না হয় শুরু করি। নিশি এই লেখাটুকু পড়ে ডায়েরি নিচের দিকে তাকিয়ে দেখলেন ওখানে লেখা রয়েছে, হাতের লেখা তেমন একটা ভালো না, লেখার মাঝে অনেক ভুলভ্রান্তি হবে, তাই মায়াবতী দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবা। নিশি এই লেখাটা পড়ে একটা মুচকি হাসি দিয়ে পৃষ্ঠা উল্টালেন। 4 নং পৃষ্ঠার উপরে গোলাপি এবং নীল রং দিয়ে শিরোনাম লেখা রয়েছে মায়াবতীর প্রিয় মুখ। তারপর নিশি নিচের দিকে তাকিয়ে পড়তে লাগলেন, আজ আমাদের গ্রামের প্রাইমারি স্কুলে খেলাধুলা হয়েছিল। আমি আর রাকিব খেলা দেখতে গিয়েছিলাম। বিকেল 3টার দিকে উপস্থাপক সাহেব মঞ্চে গান বলার জন্য একটা মেয়ের নাম ঘোষণা করলেন। মেয়েটার নাম ভালো করে শুনতে পেলাম না বাচ্চাদের চেঁচর মেচর আর হইহুল্লোর কারণে। মেয়েটা যখন স্টেজে উঠল তাকে দেখে মনের ভিতর কেমন করে যেন ছ্যাদ করে উঠল। মেয়েটার বয়স তো 7-8 হবে। লাল রঙের একটা ফ্রক পরেছে, মাথায় সাদা রঙের একটা হিজাব। খুব মিষ্টি সহকারে একটা গান ধরল, মায়াবতীর আলো। গানটা শুনে এক ধ্যানে তার দিকে তাকিয়েছিলাম। ছোট্ট মেয়েটা এত সুন্দর করে কী করে গান বলতে পারে? আমার পাশে দাঁড়িয়ে থাকা এই স্কুলের একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করলাম মেয়েটা কিসে পড়ে। বাচ্চা ছেলেটা বলল মেয়েটা নাকি ক্লাস 4-এ পড়ে, আর আমি তখন পড়তাম ক্লাস 8-এ। তার মানে আমি তার 4 ক্লাস সিনিয়র। সেদিনের পর থেকে নাম না জানা মেয়েটার আমি একটা নাম দিলাম মায়াবতী। তার মায়াবতী গানটা শুনেই এই নামটা দিলাম। সেদিনই আমি আমার মায়াবতীর মুখটা দেখতে পেয়েছিলাম। এইটুকু পরে নিশি ভাবনার সাগরে ডুব দিলেন। আমার তো এই গানটা খুবই প্রিয়, সবসময় আমি এই গানটাই বলতাম কোনো অনুষ্ঠানে। তাহলে কি আমি তার, না, আমি এসব কি ভাবতেছি, আমি তার মায়াবতী হতে যাব কেন? আমি তো মাহমুদের মায়াবতী। দেখি পরবর্তী পৃষ্ঠায় কি লেখা আছে। পরবর্তী পৃষ্ঠা উল্টালো, দেখলেন শিরোনামে লেখা রয়েছে ক্লাস ফাঁকি। শিরোনাম দেখে একটা হাসি দিলেন। তারপর তিনি পড়তে লাগলেন, ক্লাস ফাঁকি। আজ সকালে স্কুল ফাঁকি দিয়ে মায়াবতীটাকে দেখতে গিয়েছিলাম। জীবনে প্রথম কাউকে দেখার জন্য ক্লাস ফাঁকি দিলাম। প্রাইমারি স্কুলের সামনে গিয়ে দেখি স্কুলে কোনো ছাত্রছাত্রী নেই। আজ নাকি স্কুল বন্ধ। মায়াবতীর হাসি মাখা মুখটা দেখার সৌভাগ্য আর আজ হলো না। তাই স্কুল বন্ধ দেখে মনটা খারাপ করে বাসায় চলে আসলাম। সেদিন আর স্কুলে গেলাম না। আহা, বেচারা কি কষ্ট না পেয়েছিল। দেখি তারপর কি লিখছে, আইসক্রিম পাগলি। 3 দিন অসুস্থ ছিলাম, অনেক জ্বর আসছিল আমার, তাই এই কয়দিন স্কুলে যাওয়া হয়নি। আজ আবার স্কুলে গেলাম। মনটা ছটফট করতেছে বাচ্চা মায়াবতীটাকে দেখার জন্য। তাই কোনো রকম টিফিন পর্যন্ত ক্লাস করে স্কুল পালিয়ে প্রাইমারির দিকে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি একদল বাচ্চা মেয়েরা গুলাসুট খেলতেছে। তাদের মাঝে মায়াবতীটাকে খুঁজতে লাগলাম, কিন্তু মায়াবতীটাকে দেখতে পেলাম না। মনটা তখন খারাপ হয়ে গেল। ওখানে কিছুক্ষণ মন খারাপ করে দাঁড়িয়েছিলাম। পরে চিন্তা করলাম এই প্রখর রোদের আলোতে মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেছে, দেখি মাথাটা একটু ঠান্ডা করি। তাই চলে গেলাম আইসক্রিমের দোকানে। ওখানে গিয়ে আটকে উঠলাম। দেখি আমার মায়াবতীটা কত সুন্দর করে একটা বেঞ্চে বসে বসে আইসক্রিম খাচ্ছে। ঠোঁটের দুপাশে আইসক্রিম জড়িয়ে আছে, একদম মনে হচ্ছে একটা আইসক্রিম পাগলি। বাচ্চারা আইসক্রিম খেলে যা হয় আর কি, ওরকম করে তার খাওয়া দেখে কেমন যেন মুখ থেকে একটু খিট করে হাসি চলে আসলো। আমার হাসি দেখে বাচ্চা মায়াবতীটা সামনে এসে বলল, এরকম ছোচার মতো তাকিয়ে আছো কেন? আমি কিন্তু তোমাকে আইসক্রিম দেবো না। তাকিয়ে থেকে লাভ নেই, এই বলে সে চলে গেল। আর আমি একটা হাসি দিয়ে আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসলাম। মনের ভিতর কেমন যেন লাগছে, ঘটনাটা কেমন যেন খুব পরিচিত লাগছে। আমারও তো এরকম হয়েছিল মনে হয়। দেখি তারপরে কি লেখা আছে।
দুষ্টু মায়াবতী। আমার আজ টেস্ট পরীক্ষা, জিএসসি পরীক্ষা সামনে। সকাল 10:15-তে শুরু হলো আমার পরীক্ষা। একটার সময় পরীক্ষা শেষ হলে দ্রুত চলে গেলাম মায়াবতীটাকে দেখতে। আজকে আইসক্রিমের দোকানের সামনে গিয়ে দেখি মায়াবতীটা একা একা বসে রয়েছে, হয়তো মন খারাপ। তাই আমি দুটো কোন আইসক্রিম নিয়ে মায়াবতীর সামনে গিয়ে বললাম, এই বুড়ি, এই নাও তোমার আইসক্রিম, একটু খাও না। আমার আইসক্রিম দেয়া দেখে মায়াবতীটা কিছু না বলে খাওয়া শুরু করলো। আমি তার খাওয়ার দিকে চেয়েই রইলাম। আমার খাওয়ার কোনো খবরই নেই। বাচ্চাদের খাওয়া দেখার মজাই আলাদা। মায়াবতীর আইসক্রিম খাওয়া শেষ, আর আমি এখনও শুরুই করলাম না। মনে মনে ভাবলাম, এটা কি মানুষ না রোবট? এত দ্রুত করে আইসক্রিম খায় কি করে? হঠাৎ করে হাতের দিকে তাকিয়ে দেখি আমার হাতের আইসক্রিমটাও মায়াবতীর হাতে খুব যত্ন সহকারে খাচ্ছে। অর্ধেক খাওয়া শেষ হলে বাকিটুকু আমার মুখের ভিতরে দিয়ে বলল, নাও তোমার পচা আইসক্রিম তুমিই খাও। আমি কিছু বলার আগেই বাচ্চাদের মতো একটা দৌড় মেরে ক্লাসে চলে গেল। বুঝতেছি না তো কিছুই। যত সামনের দিকে এগোচ্ছি ততই কেমন যেন মনের ভিতরে শখ খাচ্ছি। সব গল্পগুলোই কেমন যেন চেনা চেনা লাগছে। দেখি সামনের পৃষ্ঠাতে কী লেখা আছে, অভিমানী মায়াবতী। প্রতিদিন মায়াবতীটাকে চকলেট আইসক্রিম কিনে দিই, আর মায়াবতীটা খুব যত্ন সহকারে খেয়ে নেয়। দেখতে দেখতে আমার জিএসসি পরীক্ষা হয়ে গেল। পরীক্ষার রেজাল্টও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মায়াবতীটা ক্লাস 5-এ পড়ে এখন। আগের থেকে একটু বড় হয়েছে। আদৌ তার নাম জানতে পারলাম না। তার বান্ধবীদের কাছে জিজ্ঞেস করলে এক এক সময় এক একটা বলে, কখন সঠিকটা বলে না। একদিন ক্লাসে 5-এর পিএসসি পরীক্ষার সময় আমি মায়াবতীটাকে চকলেট দিলে সে চকলেটগুলো ছুঁড়ে ফেলে দেয়, আর আমাকে বলে আমি যেন কখনো তাকে চকলেট আইসক্রিম কিনে না দিই। তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। সে আমার কি হয়েছে শুনে বলল তার বাবা নাকি তাকে রাগ করেছে এত আইসক্রিম চকলেট খায় দেখে, আর আমাকে এটা বলেছিল যে আমি যেন তাকে আর কখনো ডিস্টার্ব না করি। তখন সেখানে আর 1 মিনিটও না দাঁড়িয়ে থেকে সোজা বাসায় চলে আসলাম, আর মনে মনে ভাবলাম, বাচ্চা মেয়েটা আজ ডিস্টার্ব জিনিসটাও বুঝে গেছে। তারপর থেকে ক্লাস 5-এ থাকাকালীন সময় ডিস্টার্ব করলাম না। মাথাটা ঘুরতেছে, আমার মাথায় কিছু কাজ করতেছে না। এখন আর পড়বো না, কিছু সময় ঘুমাতে হবে। রাত অনেক হয়েছে, প্রায় 3টা বেজে গেছে। যাই দ্রুত ঘুমাই, তা না হলে ঘুমন্ত নাফিস যদি একবার জেগে যায় আর যদি দেখে যে আমি তার ডায়েরি পড়তেছি তাহলে অবস্থা কাহিল। দেখি আর একটু পড়ি, মন মানতেছে না। একদিকে ভয় করে অপরদিকে পড়তেও ইচ্ছা করে। পরবর্তী পৃষ্ঠায় কী লেখা আছে এইটুকু পড়ে আর পড়ব না। তারপর নিশি আরেকটা পৃষ্ঠা উল্টালেন এবং দেখলেন এখানে সবুজ রং দিয়ে লেখা রয়েছে, প্রিয় মায়াবতী, এত রাত জেগে জেগে পড়লে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। এবার না হয় একটু বিশ্রাম নাও, আবার কালকে পড়িও। এখনও কিন্তু অনেক লেখা রয়েছে, সব তো এক রাতে শেষ করা সম্ভব না। কেবল তো লেখা শুরু। যাও যাও দ্রুত ঘুমিয়ে পড়ো। নিশি এই লেখাটি পড়ে মনে মনে ভাবলেন হয়তো সে স্বপ্ন দেখতেছে। তাই তিনি নিজের হাতে একটা চিমটি মিলিয়ে দেখলেন যে না, সে বাস্তবে কারো লেখা পড়তেছে। এটা স্বপ্ন না। ধ্যাৎ, এখন আর কিছুই পড়ব না। পুরো রুমটা তো এখনও পর্যন্ত দেখাই হলো না, সব পরে দেখব। এখন একটু ঘুমাতে হবে, রাত অনেক হয়েছে। তারপর নিশি ডায়েরিটা বন্ধ করে টেবিলের উপর রেখে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লেন। সকালবেলা মুয়াজ্জিনের আজানের ধ্বনিতে নাফিজের ঘুম ভাঙলে নাফিস তার বুকের উপর কিছুটা ভার অনুভব করলেন। চোখটা মেলে দেখলেন যে তার বুকের উপর নিশি মাথা রেখে ঘুমিয়ে আছে। আকাশে চাঁদের আলো এসে মায়াবতীর মুখের উপর পড়ছে। ফ্যানের বাতাসে তার খোলা চুলগুলো উড়ে উড়ে নাফিসের মুখে এসে পড়ছে। মায়াবতীরা বাচ্চাদের মতো করে নাফিসকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। নাফিস তার মায়াবতীটাকে অপলক দৃষ্টিতে দেখতেছে। হঠাৎ করে ঘড়ির কাঁটার দিকে চেয়ে দেখলেন মসজিদের জামায়াতের সময় প্রায় অতিবাহিত হয়ে যাচ্ছে। নাফিস নিশির কপালে আলতো করে একটা চুম্বন করে নিশিকে পাশের বালিশের উপর শুয়ে দিয়ে মসজিদের দিকে চলে গেলেন। নাফিস মসজিদে চলে যাওয়ার কিছুক্ষণ পরে নিশির ঘুম ভেঙে যায়। তারপর নিশি বসা থেকে উঠে নাফিসকে না দেখে চিন্তা করতে লাগলেন, কিরে উনি কই গেল? পাশেই তো ছিল। ওহ, বুঝতে পারছি, হয়তো মসজিদে গেছে নামাজ আদায় করার জন্য। বুঝলাম না, উনি একাই ঘুম থেকে উঠিয়ে আমাকে না ডেকে মসজিদে চলে গেল। থাক, যা হবার হয়েছে। এখন আমি উঠে উজু করে নামাজ পড়ে নিই। তারপর নিশি বিছানা থেকে উঠে বাইরে গিয়ে জরুরত সেরে এসে নামাজ পড়ে নিলেন। আর নাফিস মসজিদে গিয়ে নামাজ পড়ে কিছু তসবিহ তালিম করে মসজিদ থেকে বের হলেন। তারপর ওখানে ওর বন্ধুদেরকে নিয়ে, সাথে আরও কিছু এলাকার যুবক এবং কিছু ময়মুরব্বিদেরকে নিয়ে মসজিদের গোরস্থানে গিয়ে আনিফা সহ সকলের জন্য দোয়া করলেন। তারপর নাফিস ওখান থেকে বাসায় চলে আসলেন। বাসায় এসে রুমে ঢুকে দেখলেন যে নিশি বসে বসে কোরআন পড়তেছে। নাফিস আস্তে করে নিশির পাশে গিয়ে বসলেন। নাফিসকে পাশে বসা দেখে নিশি একটু নড়ে চড়ে বসলেন। তারপর নাফিসের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে পড়তে আরম্ভ করলেন। আর নাফিস তার পড়া শুনে ভাবনার সাগরে ডুব দিলেন। নিশি এত সুন্দর করে তেলাওয়াত করতে পারে, আমি তো জানতামই না। যদি আজকে না দেখতাম ঠিক এত মিষ্টি কণ্ঠে আমার আনিফা কোরআন পড়তো।
আমি যখন ওরে মক্তবে ভর্তি করে দিয়েছিলাম ওর মিঠা এবং কণ্ঠ দেখে ওস্তাদরা মুগ্ধ হয়ে গিয়েছিল। তারপর তারা আমাকে বলতেন যে আপনি একজন ভাগ্যবান বাবা, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আজকে নিশির তেলাওয়াত শুনে আমার আনিফার কথা মনে পড়ে গেল। নিশির কোরআন পড়া শেষ হলে তিনি দেখলেন যে নাফিস মাথা নিচু করে কিছু একটা ভাবতেছে আর চোখ বেয়ে টলটল করে পানি পড়ছে। তারপর নিশি কোরআনটা টেবিলের উপর রেখে নাফিসের পাশে গিয়ে বসলেন এবং নিশির হাঁটুর উপর নাফিসের মাথাটা রাখলেন। নাফিসের চুলগুলো নিশি একটু একটু টেনে দিচ্ছেন এবং তারপর বলা শুরু করলেন, আচ্ছা আপনি এইভাবে বাচ্চাদের মতো কান্না করতেছেন কেন? আমি জানি আনিফাকে ভোলা অতটা সহজ নয়, কারণ আপনি তাকে অনেক আদর করে বড় করে তুলেছেন। এখন তকদিরে যেটা ছিল সেটাই তো হয়েছে। এখন ওসব নিয়ে চিন্তা চেতনা করে কি লাভ হবে বলেন? চোখের পানি আর নষ্ট করিয়েন না, একটু শান্ত হন প্লিজ। আপনার মতো এরকম একজন লোক কান্না করে তো মানানসই নয়। প্লিজ একটু কান্না থামুন। নিশির কথা শেষ হলে নাফিস বলল, আনিফা মারা গেছে, এটা আমিও জানি। এখন আমিও এটা জানি যে আমার কান্না করে কোনো লাভ নেই। এখন কি করব বলো, মন যে আর মানছে না। তবে আমার কান্না পাইছে কি জন্য জানো? তোমার তেলাওয়াতের মধ্যে আমি আমার আনিফাকে খুঁজে পেয়েছি। ঠিক তোমার মতো এরকম মিষ্টি কণ্ঠের অধিকারিণী ছিল আমার কলিজাটা। তাই তোমার তেলাওয়াত শুনে আমার মনটা ভরে গেল। আর আনিফার চেহারাটা চোখের সামনে ভেসে আসলে চোখ বেয়ে অশ্রু ঝরা শুরু করে। আচ্ছা যাই হোক, এখন একটু ঘুমাও, আমি তোমার জন্য চা নিয়ে আসতেছি, কেমন? না থাক, তোমার কষ্ট করে চা আনতে হবে না। তোমার খেতে ইচ্ছে করলে তুমি গিয়ে খেয়ে আসো, আমি খাবো না। না, কষ্ট হবে কেন? আমি তো তোমার বউ, তাই না? আর তুমি তো আমার স্বামী, আমার উচিত তো তোমার সেবা যত্ন করা। তুমি রেস্ট নাও, আমি চা বানিয়ে নিয়ে আসতেছি। এই বলে নিশি নাফিসকে রেখে চা বানাতে চলে গেল। নাফিস নিশির এভাবে হুট করে এত কেয়ার দেখে ভাবলেন, একটা জিনিস বুঝলাম না, যে নিশি আমাকে চোখ পেতে দেখতে পারতো না, যে আমাকে প্রচণ্ড ঘৃণা করতো, সে আমাকে কাল রাত থেকে এত কেয়ার করতেছে কেন? ও বুঝছি, আনিফার মৃত্যুর পরে আমার এই অবস্থা দেখে হয়তো একটু অভিনয় করতেছে। জানি না কখন আবার কি করে বসে। অভিনয় করুক আর যাই করুক না কেন, মায়াবতীর কেয়ার দেখে আমি আমার সমস্ত দুঃখ কষ্ট বেদনা সব ভুলে যাই যেন কেমন করে। আমি প্রভুর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন আমার মায়াবতীটাকে আমার কাছে সারাটা জীবন রাখি। আমি যেন ওর সাথে একই জান্নাতে থাকতে পারি। সবসময় প্রভুর কাছে এ দোয়াটাই করব। কিছুক্ষণ পরে নিশি এসে চা দিলেন। তারপর ওরা দুজন মিলে চা খেয়ে নিলেন। এভাবে একটু একটু করে কেটে গেল 6টা দিন। নাফিস এখন একটু স্বাভাবিক হয়েছে, আগের মতো অতিরিক্ত কান্নাও করে না। নিশি সবসময় নাফিসকে সান্ত্বনা দিয়ে রাখেন। নাফিসের কেয়ার করতে করতে এখন নিশিও কেমন যেন একটু একটু নাফিসের প্রতি দুর্বল হয়ে পড়ছে। নাফিসকে ছাড়া যেন ওর কেমন যেন শূন্য শূন্য মনে হয়। আচ্ছা যাই হোক, নাফিস মাগরিবের নামাজ পড়ে ওর বন্ধু তামিমদের বাসায় গিয়েছেন। তামিমের মা নাফিসকে অনেক মহব্বত করে, নিজের ছেলের মতো করে দেখে। নাফিস আর তামিম মিলে অনেক আড্ডা দিলেন। তারপর নাফিস ঘড়ির কাঁটার দিকে চেয়ে দেখলেন যে রাত প্রায় 11টা বেজে গেছে। নাফিস তামিমকে বললেন যে, দোস্ত রাত অনেক হয়েছে, এখন বাসায় যেতে হবে। কি বলিস এসব, এত রাতে বাসা যাবি কেন? আজকে না হয় আমরা একসাথেই ঘুমাই। না রে দোস্ত, বাসায় বউ রেখে মসজিদে গিয়ে ঘুমালেও সন্দেহ করবে বুঝলি। এই ধর তোর সাথে সেই কখন থেকে আড্ডা দিলাম, তাই না? এখন বাসায় গেলে মায়াবতীর কাছে সমস্ত হিসাব নিকাশ দিতে হবে, কোথায় কি করলাম। ইন্টু টাল সব কিছু বলতে হবে, তা না হলে 12টা বাজিয়ে ছাড়বে। হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? বিয়ে করলে তো দেখছি মহাবিপদ। আচ্ছা দোস্ত, তাহলে ঠিক আছে, যাও বাসে গিয়ে ম্যাডামের প্রশ্নের জবাবের উত্তর দেওয়ার প্রস্তুতি নাও। আচ্ছা বাই, ভালো থাকিস। কাল পরশু হয়তো অফিসে চলে যাব। তারপর নাফিস তামিমদের বাসা থেকে বের হয়ে ওদের বাসায় আসতে লাগলেন। আর নিশি ঘরের ভিতরে বসে বসে টেনশন করতেছে, কি ব্যাপার, এরকম হুট করে কোথায় গেল? আমাকে একটা ফোনও তো করলো না যে আমি অমুকখানে আছি, ফিরতে একটু দেরি হবে। না, মাথাটা ঘুরতেছে। ওর কিছু হয়নি তো? রাত 11টার বেশি বাজে, এখনও আসলো না। আচ্ছা আমি ওরে ছাড়া এখন 1 মিনিটও কেন থাকতে পারি না? আমি কি তাহলে তাকে... না, এটা কি ভাবতেছি আমি? আমি তো ভালোবাসি মাহমুদকে, আমার মাহমুদের সাথে দেখা করতেই হবে। আচ্ছা মাহমুদ, এটা পরের সাবজেক্ট। এখন আমার কথা হলো, নাফিসটা কই গেল? আল্লাহ তুমি নাফিসকে সহি সালামতে বাসায় আসার তৌফিক দান করো। কিছুক্ষণ পরে কলিং বেলের শব্দ পেয়ে নিশি দৌড়ে গিয়ে দরজা খুলে দিয়ে মনের অজান্তে নাফিসকে জড়িয়ে ধরলেন। মনে হচ্ছে যেন বেঁচে থাকার নিঃশ্বাস ফিরে পেয়েছে। নাফিস এভাবে জড়িয়ে ধরা দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। আর নিশির খেয়ালই নেই যে সে নাফিসকে জড়িয়ে ধরেছে। তারপর নাফিস নিশিকে এভাবে জড়িয়ে ধরা দেখে জিজ্ঞেস করলো, এই নিশি, তোমার কি কিছু হয়েছে? এভাবে জড়িয়ে ধরে কান্না করে দিলা কেন? নাফিসের কথা যেন নিশির ঘোর কাটলো। তারপর যখন নিশি বুঝতে পারলেন যে সে নাফিসকে জড়িয়ে ধরে আছে, তখন নাফিসকে ছেড়ে দিয়ে লজ্জা মাখা মুখ নিয়ে বাচ্চাদের মতো করে একটা দৌড় মেরে রুমে চলে গেল। আর নাফিস ওর কাণ্ড দেখে একটা মুচকি হাসি দিয়ে পাগলি বলে রুমে চলে গেল। রুমে গিয়ে নিশিকে বললেন, ম্যাডাম তখন ওভাবে কান্না করে দিলা কেন? এ না মানে কিছু না,
এমনি কি যেন চোখে গেছিল, তাই কান্না চলে আসছিল। ধুর পাগলি, মিথ্যাটাও ঠিকমতো বলতে পারো না। আচ্ছা, ডিনার করেছো? জি না, এখনও করিনি। আপনি এতক্ষণ কোথায় ছিলেন সেটা আগে বলেন। এই রে, তামিমকে যে যা যা বলেছিলাম এখন সেটাই হলো। আই এখন কিতা কইব? আল্লাহ গো, মোরে বাঁচাও। কি হলো, চুপ কেন? না মানে একটু তামিমদের বাসায় গিয়েছিলাম তো, তাই একটু দেরি হলো আসতে। জানেন আমি কত টেনশনে ছিলাম। সে কখন বাসা থেকে বের হয়েছেন আর আপনার আসার কোনো খবরই নেই। আমাকে একটু জানালে কি হতো? অনেক ভয় পেয়েছিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, আর কখনো এরকম হবে না। এবার যাও, ডিনার করে নাও। আমি কিন্তু খেয়ে আসছি। আমি এতক্ষণ যাবত আপনার জন্য অপেক্ষা করলাম আর আপনি একাই খেয়ে আসলেন। কি স্বার্থপর রে বাবা, কারো কোনো খোঁজ নেবার কথাও মনে করলো না। সরি, আর হবে না। এই যে দেখো, কান ধরেছি। কানে ধরলে হবে না, আরও শাস্তি পেতে হবে। বারে, কানে ধরার চেয়ে লজ্জাজনক বড় ধরনের শাস্তি কি হতে পারে বলো? আমি কি কানে ধরতে বলেছি? আপনিই তো নিজেই ধরলেন। সবসময় বেশি বুঝি। তাহলে তুমি কি শাস্তি দিবা বলো? আমি তোমার সমস্ত শাস্তি মাথা পেতে নিব। প্রতিদিন দ্রুত ঘুমাবেন আর ফজরের সময় প্রতিদিন আমাকে ডেকে দিবেন, এটাই আপনার শাস্তি, বুঝলেন? ইনশাল্লাহ পালন করব। তুমি খেয়ে ঘুমিয়ে পড়িও। আমিও ঘুমোতে গেলাম। ঠিক আছে, যান। উফ বাবা, যাই দ্রুত খেয়ে নিই, তারপর আবার আমার ডায়েরি পড়তে হবে। এই কদিন তো পড়তে পারলাম না ঝামেলার কারণে। আজকে আমার ডায়েরিটা পড়ে শেষ করতেই হবে। যাই দ্রুত খেয়ে আসি, তারপর ডায়েরি পড়বো। আর নাফিস পেট ভরে ঘুমাতে থাকুক। ও যদি জানে যে ওর ডায়েরি আমি পড়তেছি, তাহলে মনে হয় আমার 12টা বাজিয়ে ছাড়বে। নিশি খানা পিনা করে রুমে চলে আসলেন। রুমে এসে দরজাটা আটকিয়ে একটা চেয়ার টেনে ডায়েরিটা হাতে নিয়ে চেয়ারের উপরে বসে পড়লেন। তারপর ডায়েরির পৃষ্ঠা উল্টিয়ে পড়তে লাগলেন। মায়াবতীর আগমন। আজ সকালে স্কুলে গিয়েছিলাম। স্কুলে যেয়ে দেখি ক্লাস 6-এ কিছু নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে। তার মধ্যে আমি দেখতে পেলাম যে আমার মায়াবতীটা, সেও আমাদের এই স্কুলে ভর্তি হয়েছে। মায়াবতীর আগমন দেখে মনের ভিতর কেমন যেন একটা ভালো লাগা কাজ করলো। পরে আবার সেই দিনের কথা মনে পড়ে গেল যে আমি যেন কখনো তার সামনে না আসি। এই কথাটা মনে পড়লে মনটা খারাপ হয়ে গেল। তাই আমি তখন ক্লাসে না করে বাসায় চলে আসলাম, এই কারণে যে আমি যেন মায়াবতীর চোখের সামনে কখনো না পড়ি। তাই সেজন্য ক্লাস না করে বাসায় চলে আসলাম। আমি তখন ছিলাম ক্লাস 10-এ আর আমার সেই বছর ছিল এসএসসি পরীক্ষা। আর মায়াবতীটা তো ক্লাস 6-এ ভর্তি হয়েছে। পুরো বছরে একটা দিনও আমি ক্লাস করতে যাইনি। সব সময় বাসায় বসে বসে পড়তাম। ক্লাসে কি পড়াতো তা বন্ধুদের কাছ থেকে সংগ্রহ করে নিতাম। আমার এসএসসি পরীক্ষাও হয়ে গেল। আর মায়াবতীটাকে ক্লাস 6-এ থাকা অবস্থায় কোনো প্রকার ডিস্টার্বও করিনি। কিছু বলবো না, দেখি সামনে আরও কি কি লিখেছে, তা পড়ে সব বলবো। নতুন করে ডিস্টার্ব? আজ আমার রেজাল্ট দিয়েছে। আলহামদুলিল্লাহ, রেজাল্ট ভালো হয়েছে। মায়াবতীটা ক্লাস 7-এ পড়ে। বছরের মাঝামাঝি সময় এখন হাই স্কুলগুলোতে। আমার রেজাল্টগুলোও ভালো হওয়াতে একটা প্যাকেট করে কিছু চকলেট আর 3টা গোলাপ কিনে মায়াবতীর বান্ধবীদের কাছে পাঠিয়ে দিলাম। আর তাদেরকে এটাও বলে দিয়েছিলাম যে ওরা যেন আমার নামটা না বলে। এরপর থেকে মায়াবতীটাকে প্রতিদিন 3টা করে গোলাপ ফুল দেওয়া শুরু করি। প্রথম চিঠি। ক্লাস 8-এর বছরে মায়াবতীটাকে প্রথম চিঠি দিয়েছিলাম। জীবনে প্রথমে সেদিন কারোর জন্য চিঠি লিখেছিলাম। চিঠির নিচে নিজের নামটা না দিয়ে লিখেছিলাম, আমি তোমারও একজন। মাথাটা ঝিমঝিম করতেছে। এতে দেখছি পুরোটাই আমার সাথে মিলে যাচ্ছে। তাহলে কি এই নাফিজই আমার মাহমুদ? না, এটাও তো হতে পারে না যে সে মাহমুদের মতো করে চিঠি লেখে তার মায়াবতীটাকে দিত। দেখি সামনে কি লিখেছে। শেষ চিঠি। স্থানীয় কলেজে পড়া শেষ। এখন আমি চাচ্ছি যে দূরে কোথাও গিয়ে পড়াশোনা করব। তাই আজকে মায়াবতীটাকে শেষ একটা চিঠি দিয়ে চলে যাব। আজকের চিঠির শেষে এটাই লিখেছিলাম যে, মায়াবতী, তোমাকে অনেক ভালোবাসি। আমি সবসময় তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। তুমি যেদিন ক্লাস 5-এর সময় তোমার চোখের সামনে আসতে নিষেধ করেছিলা, তখন থেকে তোমার সামনে আসিনি। সব সময় লুকিয়ে লুকিয়ে দেখেছি। তাই তো আমি নিজের নামটা লুকিয়ে রেখে নকল একটা নাম বলেছিলাম একদিন তোমাকে। হয়তো মনে নেই তোমার। আমি এই কারণে লুকিয়েছি যে যেন তুমি আমাকে না চিনতে পারো। আমি যে ক্লাস 4-5-এর সেই পাগলটা, এটা জানলে হয়তো তুমি রাগ করে আমার দেয়া কিছু নেবে না, তাই লুকিয়েছিলাম। আজ আমি অনেক দূরে পড়ালেখার জন্য যাচ্ছি। তোমাকে আর আগের মতো ডিস্টার্ব করা হবে না। হয়তো সবসময় লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখব। নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে। মন চাইলে কখনো ফোন দিয়ে এই পাগলটার খোঁজ নিও আর নিজের যত্ন নিও। অনেক ভালোবাসি মায়াবতী তোমাকে। ইতি আমি তোমারই একজন, আল মাহমুদ। কি, এটাই কি আমার মাহমুদ? আমি কি তাহলে মাহমুদ নামে এই নাফিসকে পেয়েছি? এই কি সেই আমার জান প্রাণ কলিজার টুকরা মাহমুদ? নিশি নাফিসের দিকে তাকালেন। দেখলেন নাফিস চোখ বন্ধ করে বাচ্চাদের মতো ঘুমাচ্ছেন। নিশি ওরে দেখে আবেগের বেশি কান্না করে দিল। তারপর চোখটা মুছে ডায়েরির পৃষ্ঠাটা উল্টিয়ে পড়তে লাগল।
ঢাকা ভালো একটা কলেজে ভর্তি হলাম। ওখানে মনোযোগ সহকারে পড়াশোনা করতে লাগলাম। আমরা এলাকা থেকে 4 জন গিয়েছিলাম ঢাকাতে, আমি, রাজ, রাকিব আর তামিম। আর ওখানে গিয়ে খালিদের সাথে পরিচিত হয়। মোট কথা আমরা 5টা হারামি হয়ে গেলাম। সব সময় একই পোশাক পরতাম, একই সাথে ঘোরাফেরা করতাম। একদিন রাতে আমি আর তামিম ঘুরতে বের হয়ে দেখতে পেলাম একটা জমির পাশে একটা বাচ্চা কান্না করতেছে। এখানে আনিফার সেই ঘটনাটা লেখা যেটা আনিফার মৃত্যুর দিন আপনারা শুনেছিলেন। পিচ্চিটাকে রেখে বাসায় আসলাম। বাসায় এসে একটু রেস্ট নিয়ে মায়াবতীকে দেখার জন্য গেলাম। দেখি মায়াবতীটা কিছু বাচ্চাদেরকে পড়াচ্ছেন। গোলাপি কালারের একটা শাড়ি পরেছে আর হাতে একটা লাঠি নিয়ে বাচ্চাদেরকে শাসন করতেছে। তখন সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। মায়াবতীর শাসন দেখে মনে মনে ভেবেছিলাম যে আমি যখন আমার মায়াবতীটাকে বউ বানাবো তখন তাকে বলবো যে সে যেন আমাকে ঠিক এরকম বাচ্চাদের মতো করে শাসন করে। মায়াবতীটাকে লুকিয়ে লুকিয়ে দেখে বাসায় চলে আসলাম। বাসায় কিছুদিন থেকে আবার ঢাকা চলে গেলাম। ওখানে গিয়ে আনিফাকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলাম। একটা ছোটোখাটো জবও পেলাম। মাশাআল্লাহ, কোনো সমস্যাও হচ্ছিল না। কিছুদিন পরে বাসা থেকে বিয়ের চাপ আসে, আর এদিকে আনিফাও তার একটা আম্মু চাচ্ছে। আমাকে একটা দুর্বিপাকে ফেলে দিল। তারপর কি আর করার, বাসা থেকে আমার পছন্দের রানীকেই আমার জন্য বউ হিসেবে সিলেক্ট করলো। তারপর আমি বাসায় আসলে আমার মায়াবতীটার সাথে বিয়ে হয়ে গেল। বাসর রাত। অনেক স্বপ্ন ছিল এই রাতটাকে নিয়ে। মায়াবতীটাকে যে বউ করতে পেরেছি এই খুশিতে মসজিদে গিয়ে শুকরিয়ার নামাজ পড়েছি। আমার তখন এতটাই আনন্দ লাগছিল যে মনে হচ্ছিল যে আমি নোয়াখালী আর মঙ্গল গ্রহের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করেছি। কিন্তু খুশিটা বেশিক্ষণ থাকলো না। আমার হারামিগুলো ধাক্কা মেরে রুমে পাঠিয়ে দিলে মায়াবতীটাকে সালাম দেওয়া মাত্রই শুরু হলো বয়ান। তারপর থেকে তো সবই দেখলেন। না, এটা আমি কি করলাম? আমার ভালোবাসার মানুষটাকে এত কাছ থেকে চিনতেও পারলাম না। আমার মতো বোকামি আর কয়টা আছে? না, আমার ভালোবাসাটাকে অনেক কষ্ট দিছি। এখন থেকে তাকে অনেক ভালোবাসবো। একটা মানুষ কতটা বছর যাবৎ আমার পেছনে লেগে আছে, সেই ক্লাস 4 থেকে শুরু করে আজকের এই দিনটা পর্যন্ত, শুধু এক টুকরো ভালোবাসা পাওয়ার জন্য। আর আমি তাকে কতটা কষ্ট দিয়ে ফেলেছি। একটা মানুষ এতটা ভালো হয় কি করে, যে কিনা রাস্তা থেকে একটা বাচ্চাকে তুলে এনে নিজের মেয়ের মতো করে বড় করে তুলেছে। সত্যি আজ আমার জোরে জোরে চিৎকার করে কান্না করতে ইচ্ছা করতেছে। নিশি ডায়েরিটা বন্ধ করতে গেলে দেখলেন যে একটা কাগজ ডায়েরির বাম পাশে রাখা আছে। তারপর নিশি কাগজটা হাতে নিয়ে পড়তে লাগলেন। প্রিয় মায়াবতী, জানি না এই ডায়েরিটা তুমি কবে কখন পড়বে। যদি কোনোদিন পড়ে থাকো তাহলে নিশ্চয়ই তুমি তোমার ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছো। আমি তোমার ডায়েরি পড়ার অপেক্ষায় থাকবো। যতদিন না তুমি ডায়েরিটা পড়বা ততদিন আমি ডায়েরিটা লিখতেই থাকবো। আমি জানি না এই ডায়েরি লেখা সমাপ্ত হবে কোথায়, তাই সমাপ্তর স্থানটা না পেয়ে এই কাগজে কথাটা লিখলাম। তুমি ডায়েরিটা পড়ার পর যদি তোমার ভালোবাসাকে খুঁজে পাও তাহলে আমার সমাপ্ত লেখার জায়গাতে তুমি আই লাভ ইউ শব্দটা লিখিয়ে দিও। কারণ আমার ভালোবাসার ডায়েরির কোনো পাতা সমাপ্ত শব্দটা ব্যবহার করবে না। সমাপ্তর স্থানে ব্যবহার হবে আই লাভ ইউ মায়াবতী। আমি তোমার জন্য একটা গোলাপি রঙের শাড়ি এনে রেখেছিলাম। ডায়েরিটা পড়া শেষ হলে তুমি আমার বাক্স থেকে শাড়িটা বের করে নিও। আর সাথে একটা লাঠিও আছে শাসন করার জন্য। ওগুলো ব্যবহার করে এই নাফিসটাকে মানুষ করে তুলিও। ইতি, আমি তোমার এই একজন মাহমুদ ওরফে নাফিস। আহা, সাইকোটার ডায়েরির বলে কোনো সমাপ্ত নেই। আমি এখন সমাপ্ত করব না, পরে করব সমাপ্ত। দেখি আমার কলিজাটা আমার জন্য কি শাড়ি কিনে রেখেছে। তারপর নিশে একটা চাবি নিয়ে বক্সটা খুলে দেখলেন যে ভিতরে গোলাপি রঙের একটা শাড়ি আর কালো ফ্রেমের একটা চশমা আর ছোট একটা লাঠি এবং কিছু কসমেটিক্সের জিনিসপত্র রাখা আছে। নিশি ওগুলো বের করে একটা জায়গায় লুকিয়ে রাখলেন। তারপর নিশি ডায়েরিটা তার স্থানে রেখে বাতিটা বন্ধ করে নাফিসকে গিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। সকালবেলা ফজরের সময় নাফিসের ঘুম ভেঙে গেলে তিনি তার বুকের উপর নিশিকে দেখলেন। নিশি বাচ্চাদের মতো ওর বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। নাফিস নিশিকে ছাড়াতে গেলে নিশি আরও শক্ত করে নাফিসকে জড়িয়ে ধরে। তারপর নাফিস একটু জোরে নিশিকে ছাড়াতে গেলে নিশি নাফিসকে বললেন, এই বুকটা কার জন্য? কেন, এটা তো আমার মায়াবতীর জন্য। তাহলে আমি কে? তুমি তো আমার কিছু না। কি, আমি তোমার কিছু না? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। আরে দাঁড়াও, আমি নামাজ পড়ে আসি, তারপর না হয় যা করার করিও। ঠিক আছে যাও, আগে নামাজটা পড়ে আসো। তারপর নাফিস মসজিদে চলে গেল নামাজের জন্য। নামাজ পড়ে বাসায় এসে ওর রুমে ঢুকতেই অবাক। নাফিস দেখলেন যে রুমের ভিতরে একটা গোলাপি পরী বসে আছে, হাতে একটা লাঠি, চোখে কালো ফ্রেমের একটা চশমা আর সামনে একটা ক্লাস 5-এর বই। পুরাই একজন ম্যাডামের মতো দেখাচ্ছে। নাফিস এভাবে নিশিকে দেখে ছোট করে একটা হাসি দিয়ে বলেন, আমি কাকে দেখছি? মানুষ না ইনসান তুমি? দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? দ্রুত পড়তে আসো, পড়া না হলে কিন্তু আজ 13টা বাজিয়ে ছাড়বো। নাফিস নিশির সামনে গিয়ে বসলেন এবং তারপর বললেন, এই যে মাহমুদ ভাইয়ের মায়াবতী, এখানে কি চাই? আমি এখন তোমাকে পিটি নিয়ে দিব। তুমি মাহমুদের মায়াবতীকে কেন তুলে নিয়ে আসছো? এখন তোমার শাস্তি হবে। জি ম্যাডাম, বলুন আমি কি শাস্তি পেতে পারি? আমাকে আগে কেন বললা না যে তুমি আমার মাহমুদ? তার মানে ডায়েরিটা পড়া শেষ?
তাই তো লাঠিটা নিয়ে বসছি তোমার বিচার করতে। লুকিয়ে লুকিয়ে দেখা কোথায় পেয়েছো? তাই জাহাপনা, এখন আমার শাস্তি কি জানতে পারি? একটা জুনিয়র ফ্রিজ চাই। জুনিয়র ফ্রিজ? ওহ, বুঝছি, জুনিয়র মানে তো ছোট। আর তুমি মনে হয় ফ্রিজকে ফ্রিজ বলো, তাই না? এখন তোমার একটা ছোট ফ্রিজ লাগবে, তাই তো? টেনশন করিও না, বাসায় তো বড় একটা ফ্রিজ আছে। এখন তোমার জন্য ছোট একটা ফ্রিজ এনে দেবো। হায় রে বলদ, আমি কি বলছি আর তুমি কি বুঝেছো? আমি বলছি একটা ছোট ফ্রিজ চাই। তুমি তো নাফিস, আমাদের সংসারে একটা লোক বৃদ্ধি করতে হবে, তার নাম হবে জুনিয়র ফ্রিজ। হ্যাঁ, এটা কি কও? তুমি তো বাবা হয়েছিলা, বাবা ডাক শোনার সৌভাগ্য হয়েছিল তোমার। আর আমি তো আম্মু ডাক শুনতে পাইনি, তাই এখন আমাকে আম্মুর ডাক শোনার জন্য একটা জুনিয়র ফিজ গিফট করতে হবে। সেটা তো কানে কানে বললেই হতো, এই মিডিয়ার সামনে বলা দরকার কি বলো? মিডিয়া মানে কোন মিডিয়ার কথা বলতেছো? এই যে আমার কিপটুস পাঠকগুলো দেখতেছে আমাদের, এদের সামনে না বললেই তো হতো, তাই না? সরি বাবু, আর হবে না। ওই, তুমি তাদেরকে কিপটুস বললো কেন? কারণ তারা শুধু আমাদের লেখা পড়ে আসতে চুপ করে চলে যায়। এমবি খরচের ভয়ে তারা লাইক কমেন্ট করতে চায় না, তাই তাদেরকে কিপটুস বললাম। একদম রাইট বলেছ। আচ্ছা, ডায়েরিটা তো সমাপ্ত করতে হবে, কত কিছু লিখেছো, এখন এর একটা সমাপ্ত করতে হবে না? দাঁড়াও, করতেছি। এ বলে নাফিস নিশিকে জড়িয়ে ধরে বলেন, আমাদের ভালোবাসা পবিত্র ভালোবাসা, এ ভালোবাসা নেই কোনো ভেজাল। এই ভালোবাসা ডায়েরির পাতা সারাটা জীবন লিখেই যাব, এর কোনো সমাপ্ত নেই। লেখা শেষে তার সমাপ্ত একটাই, সেটা হলো তোমার হাতে হাত রেখে চোখে চোখ রেখে নীল আকাশের নিচে দাঁড়িয়ে তোমার কানে ফিসফিস করে বলবো, আমি আমার এই মায়াবতীটাকে খুব ভালোবাসি, সারাটা জীবন তোমার হাতটা ধরেই কাটিয়ে দিব। যত বাধা আসুক না কেন, সমস্ত বাধাকে আমরা দুজন মিলে মোকাবেলা করব। ভালোবাসার ইতিহাসে লেখা থাকবে এই জুটির নাম, সেই ইতিহাসের পাতায়ও থাকবে না তার সমাপ্ত। ভালোবাসার মাঝে কোনো সমাপ্ত নেই, ভালোবাসার সমাপ্তর একটাই নাম, সেটা হলো আই লাভ ইউ মায়াবতী।